স্বাগত নিউজ 24 সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপ। আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এবছর দিবসের প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য। বিশ্বে করোনার কারণে অসমতা বাড়ায় মানসিক স্বাস্থ্যের অবনতি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার মানসিক চাপকে আরও বাড়াচ্ছে বলেও মত তাদের। এক বাণীতে মানসিক স্বাস্থ্যসেবা খাতে আরও মনোযোগী হওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তরা বিশেষের রিপোর্ট। যানজটের শহর হিসেবে বিশ্বে প্রথম ঢাকা। বায়ু দূষণের শীর্ষেও বাংলাদেশের রাজধানী। করোনার কারণে 42% মানুষ এখন দরিদ্র। যানজট, দূষণ, দারিদ্র্য সবই বাড়াচ্ছে মানসিক চাপ। এজন্য ঢাকার 71% মানুষই ভুগছে বিষণ্ণতায়। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার গবেষণা দিচ্ছে এসব তথ্য। আমাদের মানসিক সমস্যা একমাত্র কারণ হচ্ছে শব্দ দূষণ। যানজট, ধুলাবালিতে তো অনেক সমস্যা হয়, যেরকম মানসিক স্ট্রেস হচ্ছে, শরীরে অনেক অবসাদ নেমে আসতেছে, ডিপ্রেসডে ভুগতেছি। ফেসবুকে যখন দেখি আমার বন্ধুরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, তখন আমি যখন একা বাসায় থাকি তখন আমার ভিতরে ইচ্ছা থাকে যে আমিও ঘুরতে যাই। এটা থেকে একটা দুশ্চিন্তা আসে মাথায় যে আমি কেন যাচ্ছি না। এই মানসিক চাপটা আসলে কাটিয়ে ওঠাটা আসলে অনেক বেশি আমাদের জন্য কষ্টকর হয়ে গেছে। তবে মানসিক চাপ বাড়লেও সহজে কেউ মনোরোগবিদদের পরামর্শ নিতে চান না। 92% ব্যক্তি কিন্তু তারা মানসিক রোগ হওয়া সত্ত্বেও তারা কিন্তু অ্যাক্সেস পাচ্ছে না, ট্রিটমেন্টের অ্যাক্সেস পাচ্ছে না। এই কোভিড মহামারী কিন্তু আমাদেরকে একটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা নিজেরা একা ভালো থেকে কিন্তু ভালো থাকতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না আমরা আশেপাশের মানুষের ভালো থাকা নিশ্চয়তা আমরা দিতে পারছি। বেকারত্ব, কর্মস্থলের সমস্যা, পারিবারিক অশান্তি, মাদকের আগ্রাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রযুক্তি নির্ভরতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার সহ নানা কারণে মানসিক চাপ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কানেক্টেড থাকতে হবে, পরিবার এবং পরিবারের বাইরের লোকজন, বন্ধু বান্ধব, গুড রিলেশনশিপ যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাহত হবে না। ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে, ব্যায়াম করতে হবে, আর দেহ যদি সচল থাকে তাহলে কিন্তু মনটাও কিন্তু উৎফুল্ল থাকে। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছে দেশে প্রাপ্তবয়স্কদের 16.1% মানসিক রোগে ভুগছেন, আর 18 বছরের কম বয়সীদের এ হার 18.4%। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হবে আজ রোববার সকাল 11টায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অন্যতম প্রধান অংশ। পারমাণবিক প্রকল্পের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন IAEA এর গাইডলাইন অনুযায়ী বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। তুরাগ নদে নৌকাডুবির ঘটনায় 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। তাদের সন্ধানে আজ আবারও অভিযান চালাবে ফায়ার সার্ভিস। শনিবার নৌকাডুবির এই ঘটনা ঘটে। তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। নাজমুল হুদার তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার সকাল 6টায় গাবতলী এলাকার তুরাগ নদে একটি বলগেটের সাথে ওই নৌকা সংঘর্ষ হলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান শুরু করে। তো যেটা ডুবুরির কাছ থেকে আমি শুনতে পেরেছি যে 100 ফুটের উপরে গভীর এবং এখানে প্রচণ্ড স্রোত। 18 জন ব্যক্তি ছিল, তার মধ্যে 8 জন ব্যক্তি উঠতে পারেনি। তার মধ্যে 5 জন শিশু বাচ্চা, 2 জন মহিলা আর 1 জন পুরুষ। তো আমরা চেষ্টা করছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই ডেড বডি আমরা রিকভার করতে না পারবো সে পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার সকালে তুরাগ নদের আমিনবাজার এলাকা থেকে প্রায় 18 জন যাত্রী নিয়ে একটি ট্রলার গাবতলীর উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় মাঝ নদীতে পৌঁছলে একটি বালু ভর্তি বলগেটের সাথে সংঘর্ষ হয়। এতেই ট্রলারটি ডুবে যায়। এই বাচ্চা কইতে আব্বা আমার বাঁচাও, আমি তো বাবা তুমি মিলে যাও আর আমি মিলে যাইতেছি। এরপরে আমি সবার লাস্ট টাইমই ঘরে যখন যে বাবা রে খেলা আসো আমার বাচ্চারে তুমি বাঁচাও দেখ বেড়া লুগি দিছে এর ঠান্ডা নিয়ে তুলছে আর আমি নিয়ে বাটি রেখে গেছি। আমি আর লুগি মারা ধরতে পারলাম না। না হয়েছে না না আমি তো হিমু যাচ্ছে গা স্টিল উঠি হি না হয়েছে হিমু নাইছে এবার এবারে না হিমুটা সাইড আছে এবার হিমু ঘুরেছে বলে আবার বেশি না সান ভাই ওরাইছিন মুস্তাই এবার তোলাই মেশিন। আমরা এই ফায়ার ব্রিগেডের সাথে
আমরা নৌ পুলিশ এবং বিআইডিতে কাজ করতেছি সকাল থেকেই। নৌকাডুবির পর আশপাশের অসংখ্য মানুষ এবং স্বজনরা আমিনবাজার এলাকায় নদীর পাড়ে ভিড় করেছেন। রয়েছেন প্রশাসনের কর্মকর্তারাও। পুলিশ সদস্যরাও স্পিড বোট নিয়ে নদীতে ভাসমান মানুষ খুঁজছেন। নদী পাড়ে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ডিভোর্স বা তালাক জালিয়াতি বর্তমানে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এমন দুটি আলোচিত ডিভোর্স জালিয়াতির ঘটনা তদন্ত করে রিপোর্ট দিয়েছে সিআইডি। তার একটি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করা তামিমা, আরেকজন পুলিশের এক সার্জেন্টের জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থাগুলো। তারা বলছে এই ধরনের জালিয়াতির পেছনে রয়েছে একটি চক্র। বিয়ের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ডিজিটালাইজ করতে পারলে একদিকে এ ধরনের জটিলতা থেকে রক্ষা পাবেন প্রতারণার শিকার মানুষগুলো, অন্যদিকে প্রতারণাকারীদেরও ধরা সহজ হবে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সম্প্রতি আলোচিত দুটি তালাকনামা জালিয়াতির ঘটনা দেশের মানুষের কাছে বেশ আলোচিত। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত সংস্থা সিআইডি ও পিবিআই দুইটি ঘটনার তদন্তে সত্যতা পেয়েছে। এর মধ্যে একটি ক্রিকেটার নাসিরকে বিয়ে করা তামিমা তার স্বামী রাকিব হাসানকে দেয়া তালাক নোটিশে জালিয়াতি করেছেন। আবার নারী পুলিশ সার্জেন্টকে দেয়া আরেক সার্জেন্ট ওমর ফারুকের দেয়া তালাক নোটিশে জালিয়াতির প্রমাণ পেয়েছে সিআইডি। এতে পোস্ট অফিসের সিল ও নোটিশে জালিয়াতি করা হয়েছে। সিআইডি বলছে তালাকনামার এমন জালিয়াতিতে রয়েছে সংঘবদ্ধ চক্র। সময়ের সাথে সাথে তারাও নতুন কৌশল অবলম্বন করে। এরকম জালিয়াতি করে থাকে কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি এবং অনেক ক্ষেত্রেই জালিয়াত চক্র আছে, তারা এই ধরনের কাজ করে থাকে। পৃথিবীর অন্যান্য জায়গায় যেরকম সফটওয়্যার সিস্টেম আছে, অনলাইন সিস্টেম আছে, ইন্টারনেট বেসড আছে, অফলাইন বেসড আছে, যেগুলো মাল্টি এন্ড থাকে, অনেক এন্ড থেকে তথ্য নেওয়া যায়, তথ্য ব্যবহার করা যায়, সেরকম একটি সিস্টেম চালু করে হচ্ছে এখান থেকে বাঁচার একমাত্র উপায়। বিবাহ ও তালাকনামা ডিজিটালাইজেশন করার জন্য হাইকোর্টে রিটকারী আইনজীবী বলছেন, ডিজিটালাইজ হলে এ ধরনের জালিয়াতি বন্ধ করা সম্ভব। এরকম একাধিক ডিভোর্স নিয়ে আমরা যখন জালিয়াতি দেখতে পাই, তো তখন আমাদের মনে হয় যে এই বিষয় নিয়ে আসলে সামগ্রিকভাবে কাজ করার প্রয়োজন। কেননা একটা মামলায় আসলে একজন করে বা একাধিক আসামির শাস্তি হলো, এই পুরো প্রসিডিউরটাকে যদি ডিজিটালাইজড করা যায় তাহলে আসলে সবাই এক্ষেত্রে উপকৃত হয়। তাহলে কিন্তু একজন দেখতে পাচ্ছি না, একাধিক বিয়ে তো আসলে দোষের কিছু না, কিন্তু সঠিক আইনি প্রক্রিয়া মেনে, যে তিনি আগের হাজবেন্ড বা ওয়াইফকে ডিভোর্স দিয়েছেন কিনা সেই আইনি প্রক্রিয়াটা মেনে আসলে পরের বিয়েটা হচ্ছে কিনা, কারোর সাথে কোনো ধরনের প্রতারণা হচ্ছে কিনা। এবং আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি 186টা বিয়ে করেছেন, যেটা থেকে একদম অ্যাপারেন্টলি বোঝা যাচ্ছে যে তিনি 186টা বিয়ে শুধুমাত্র প্রতারণা করে অসংখ্য নারীর জীবন ধ্বংস করেছেন। পাশাপাশি নিকাহ রেজিস্ট্রেশনের তথ্য আপডেট থাকতে হবে জেলা অফিসে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বাল্যবিয়ের কারণে ক্ষুদ্র নিগোষ্ঠীর অগণিত নারীর পড়াশোনা থেমে গেছে। করোনা আরও বাড়িয়েছে সেই সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রণোদনা, সচেতনতা ও বেসরকারি উদ্যোগ সম্মিলিতভাবে কমাতে পারে বাল্যবিয়ের সংখ্যা। ইশাদ সোহেলের ছবিতে সমতলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে অন্তরা বিশ্বাসের 3 পর্বের ধারাবাহিকের আজ 3য় পর্ব। পড়াশোনা করেননি তাই মাথায় বোঝা, অনেকে আবার নিজেই বোঝা পরিবারের। কেউ পড়েছেন তবে স্কুলের গণ্ডি পেরোননি। হতে চেয়েছিলেন শিক্ষক, হয়েছেন দর্জি। জীবন এখন ঘর উঠোনে বন্দি। 18 বছরের সোনাকি ভাবেন, সরকারি শিক্ষক হলে পেতেন সম্মান। অন্তত 18 থেকে 20,000 টাকা মাসে আয় হতো, এখন মাসে গড় আয় 600 টাকা। বাল্যবিয়ে হওয়ায় সোনাকির স্বপ্ন তাই অধরা। শিক্ষা থাকলে অন্যরকম জীবনটা চলতে, এখন কিন্তু হলো না সেটা। মানে বিয়ে হওয়ার পর লেখাপড়া বন্ধ হওয়ার জন্য সবার কপালে তো সবটাই জুটে না। নওগাঁর চেরাকপুরের আমতলী পাহাড় জাতিগোষ্ঠীর ঘরে ঘরে এই চিত্র। বাল্যবিয়ে এখানকার স্বাভাবিক ঘটনা। এই যেমন কল্পনা রানী পাহাড়েরও বিয়ে হয় 14 বছর বয়সে, ক্লাস 7-এ পড়াকালে। 2 সন্তানের মা কল্পনার ইচ্ছে ছিল বড় হয়ে চাকুরি করবেন, কিন্তু কিছুই করা হলো না। এখন একটাই চাওয়া, তার মতো যেন মেয়ের জীবনটা নষ্ট না হয়।
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সংখ্যা প্রায় ২৮,০০০। করোনাকালে স্কুল বন্ধ ছিল, আয়ও কমে যায় অনেক পরিবারের, ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বাল্যবিবাহ বেড়ে যায় প্রায় ৬০%। মনে খুব কষ্ট লাগে, জীবনে অনেক কিছু আশা ছিল, সে আশাগুলো আমাদের পূর্ণ হলো না। আমাদের মা বাবা খুবই গরিব, ওই জন্য আমাদের বিয়ে দেওয়া হয়েছে। আমার ক্লাসের 10-12 জনের বিয়ে হয়ে গেছে, আমি এখন বিয়ে করতে চাই না, আমি লেখাপড়া করতে চাই। আমার ইচ্ছা আছে আমি পুলিশ চাকরি করব। অনেক জায়গায় আগে থেকেই বাল্য বিয়ে দেওয়ার অভ্যাস। একজনের কাছে বিয়ে দিয়ে পার করে দেওয়া, এই যে পার করে দেওয়ার যে চিন্তা, এটা আমি মনে করি দারিদ্র্যের কারণে হয়, এবং শিক্ষার অভাব যেখানে সেখানে এটা হয়, সচেতনতার অভাব যেখানে সেখানে এটা হয়। তো আমি মনে করি সরকারকে, সামাজিক সংগঠনগুলোকে, নাগরিক সমাজকে, আদিবাসী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে, যাতে আদিবাসী সমাজে বাল্যবিবাহ বন্ধ করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা সহ নানা বিষয়ে বাল্যবিয়েকে আরও বাড়িয়ে দিচ্ছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, নওগাঁ। নাব্য সংকটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে। এছাড়া পানি নেমে যাওয়ায় পল্টন সরানোর সময়ও ব্যাহত হচ্ছে ফেরিতে যানবাহন ওঠানামা। ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পারাপারের জন্য অপেক্ষমান গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে। প্রতিদিনের সকালে গাড়ির চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে গাড়ির লাইন বড় হতে থাকে। গতকাল দুপুরে দুই পাড়ে পারাপারের জন্য সহস্রাধিক গাড়ি অপেক্ষায় ছিল বলে জানা গেছে। বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন, ফেরি চলাচলের চ্যানেল থেকে পুলি অপসারণের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে। জাতীয় পার্টির নতুন মহাসচিব হলেন দলের কো চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্থলাভিষিক্ত হলেন তিনি। শনিবার চুন্নুকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। করোনা আক্রান্ত হয়ে গেল 2 অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। পরে পদটি শূন্য হওয়ায় এ নিয়োগ প্রদান করা হলো। এবার করোনা আপডেট। প্রায় 5 মাস পর দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 500-র নিচে নেমেছে। তবে মৃত্যু আগের দিনের চেয়ে বেশ বেড়েছে। 24 ঘন্টায় করোনায় আরও 20 জনের মৃত্যু হয়েছে, যা আগের দিন ছিল 7। এ সময় নতুন করে শনাক্ত হয়েছে 415 জন। 16 মের পর দৈনিক সংক্রমণের এটাই সর্বনিম্ন সংখ্যা। 16 মে 361 রোগী শনাক্তের খবর এসেছিল। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা মোট 15,81,878 জন। এদের মধ্যে মারা গেছেন 27,674 জন। 24 ঘন্টায় 16,925টি নমুনা পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার 2.45%। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নীতিমালার আওতায় আনতে আগামী 1 মাসের মধ্যে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল কমার্স সেল। তবে শেষ পর্যন্ত প্রতারিত গ্রাহকের টাকা ফেরত নিয়ে অনিশ্চয়তা থাকছেই। এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত গ্রাহকের দায় নেওয়া সম্ভব নয়। তবে যেসব প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এই খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে সবার আগে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শাস্তি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সাম্প্রতিক আলোচনা সমালোচনার কেন্দ্রে ঘুরে ফিরে আসছে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নাম। কেননা এরই মধ্যে এসব কোম্পানিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করে পথে বসেছেন হাজারো গ্রাহক। প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হবার তালিকায় কেবল সাধারণ গ্রাহক নয়, অনেক মার্চেন্ট ব্যবসায়ী যাদের কাছে পণ্য নেওয়া হয়েছে তাদের টাকাও পরিশোধ করেনি ইভ্যালি সহ একাধিক ই-কমার্স প্রতিষ্ঠান। অনেক গ্রাহক পারিবারিকভাবেও চরম হতাশায় ভুগছেন। শুরু থেকেই যদি আপনার সেটাকে একটা মনিটরিং এর মধ্যে আনা যেত, তাহলে হয়তো বা আজকে এত বড় ধরনের একটা টাকা পাওয়ার কোনো নিশ্চয়তা নাই, সেটাতে আমরা সাফার করতাম না। সেলার হিসেবে আমরা পণ্য সরবরাহ করেছি, বাট আমরা এখনো পর্যন্ত পেমেন্ট পাই নাই। তবে গ্রাহক শেষ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়ে একাধিক সভা সেমিনারে অনিশ্চয়তার কথাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
টাকা পয়সা তারা নিয়ে গেছে, আমরা তাদেরকে চাপ দিতে পারি, কিন্তু তারপরেও ব্যাপারটা কিন্তু আইন মন্ত্রণালয়ে রয়েছে। এই জন্য আমি আইনমন্ত্রীকে যখন বললাম, আইনমন্ত্রী হলে এটা আদালতের হাতে, সেটা আমরা চাইলেই পারবো না, আদালত সেটা মানতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন সময় এসেছে ই কমার্স খাতে প্রয়োজনীয় সংস্কার পদক্ষেপের, যা গ্রাহকের আস্থা সংকট অনেকটা কাটাতে পারে। এক্ষেত্রে প্রতারক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। সরকার একটা সমস্যা হলে তখন রিয়েক্টিভ তার একটা উদ্যোগ হচ্ছে, কিন্তু এটাকে প্রোয়েক্টিভ করতে হবে, এবং সেটা প্রোয়েক্টিভ করতে গেলে সক্রিয় যদি করতে হয় তাহলে আমাদের বিভিন্ন নীতিমালা যেগুলো এখনো নাই সেটা যেরকম আমাদের করতে হবে। যারা ভোক্তা আছেন তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে যে এখানে ঝুঁকিগুলো কোন জায়গায়। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাবের সদস্য প্রতিষ্ঠান এখন ছাড়িয়েছে ১৬০০। যদিও সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট বড় ই কমার্স প্রতিষ্ঠান আছে প্রায় ২০,০০০। আগামী ১ মাসের মধ্যে ই কমার্স বিষয়ে বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসবে বলেও জানিয়েছেন ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক। আমাদের একটা ছোট সাব কমিটি করা হয়েছে, তারা ১ মাসের মধ্যে এই কমিটিকে রিপোর্ট করবে। অর্থাৎ আইন নতুন করে আমরা করব, যদি ওই আইনগুলোর যদি ছোট ছোট অ্যামেন্ডমেন্ট করা লাগে সেটা অ্যামেন্ডমেন্ট করা হবে, নাকি আমাদের নতুন আইন করা হবে, সেটা ওই কমিটি মূলত কাজ করবে। গত ৩ মাসে অভিযুক্ত ই কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ৮,০০০-এরও বেশি, যার ৯০% ঢাকা কেন্দ্রিক। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। কলকাতাবাসীর রান্নাঘরে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত রান্নার স্বাদ ফিকে। তবে পূজার সময় পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায়, যা এবছরও ব্যতিক্রম হয়নি। বর্তমান খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ রুপিতে, কোথাও কোথাও আবার ৫২ রুপি। কলকাতার বাজার ঘুরে শাকিল আবেদিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। কলকাতার পূজার মরশুম এলে পেঁয়াজের দাম কিছুটা বৃদ্ধি পায়, যা এবছরও ব্যতিক্রম হয়নি। বর্তমান খুচরা বাজারে কেজি প্রতি পেঁয়াজ চলছে ৪৮ থেকে ৫০ রুপি, কোথাও কোথাও ৫২ রুপি, যা গত সপ্তাহের দাম ছিল ৩৪ থেকে ৪০ রুপির মধ্যে। এবং পাইকারি বাজারে গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল ২৯ থেকে ৩০ রুপির মতো। তবে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসাবে কলকাতার পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা জানাচ্ছেন ভারতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পাশাপাশি বৃষ্টিতে নাসিকে নষ্ট হয়েছে অনেকটাই পেঁয়াজ, এবং পুজোর মুখে বর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশি বেশি করে পেঁয়াজ বাংলাদেশিমুখী হচ্ছে। ভারতবর্ষে একটা ডিজেলের ব্যাপার রয়েছে, যত ট্রাক আসছে সেখানে ডিজেল ভাড়া একটা ১০ টাকা ১২ টাকা গাড়িতে ২৫ থেকে ৩০,০০০ টাকা বেশি নিচ্ছে। নাসিকে সামনে সপ্তাহখানেক আগে একটা ছোটোখাটো বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে, যারা না ঠিক মতন যোগান ওরা দিতে পারছে না। পেঁয়াজ বাংলাদেশ নিয়ে যাচ্ছে, এখন ওদের ওখানে পূজা, বর্ডারটা যেহেতু বন্ধ হয়ে যাবে পূজার আগে, সেই জন্য বর্ডারটা ওরা কিছু মাল টেনে নিয়ে যাচ্ছে। তবে গত বছরের তুলনায় এখনো কলকাতাবাসীর কাছে পেঁয়াজ ক্রয় করার আয়ত্তের মধ্যেই রয়েছে। অবশ্য এর জন্য ধন্যবাদ দিতে হবে মমতা সরকারকে। পূজার মরশুমে চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় প্রতি কেজিতে ১০ রুপি করে বেড়েছে। ধারণা করা হচ্ছে গোটা অক্টোবর মাস যেহেতু পূজার মরশুম, সেহেতু পেঁয়াজের দাম বাড়তেই থাকবে, এমনটাই মত কলকাতার পেঁয়াজ ব্যবসায়ীদের। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আরও একটি স্টেশন অতিক্রম করল মেট্রো রেল। এবার বিদ্যুৎ চালিত এই রেল চলাচল করল ৫ম স্টেশন অর্থাৎ মিরপুর পূর্বী পর্যন্ত। প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করবে মেট্রো রেল। প্লাবন রহমানের রিপোর্ট। রাজধানীর বুকে ভায়াডাক্টের ওপর দিয়ে মেট্রো রেলের এমন চলাচল নতুন কিছু নয়। এর আগে গত ২৯ আগস্ট আনুষ্ঠানিকভাবে উত্তরা ডিপো থেকে মিরপুর পল্লবী ৪ নম্বর স্টেশন পর্যন্ত পরীক্ষামূলকভাবে প্রদক্ষিণ করে মেট্রো রেল। এবার চলল আরেকটু বেশি, ৫ম স্টেশন পর্যন্ত। শনিবার সকাল ১১টার পরে উত্তরা ডিপো থেকে মিরপুর পূর্বীর ৫ নম্বর স্টেশন পর্যন্ত চলাচল করে বিদ্যুৎ চালিত এই রেল। আজকে পূর্বী হল স্টেশন 5 পর্যন্ত ট্রায়াল হয়ে গেছে। একটা স্টেশন প্রস্তুত হয়েছে, জি, আস্তে আস্তে ওদিকে আগাইতেছে। যে স্টেশনটা ওকে হয় ওই স্টেশন পর্যন্ত ট্রায়াল দিতেছে। এক একটি স্টেশন প্রস্তুত হওয়া সাপেক্ষে সেই স্টেশন পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে ডিসেম্বরের মধ্যে পরীক্ষামূলকভাবে আগারগাঁও পর্যন্ত চলাফেরা করতে পারবে স্বপ্নের মেট্রো। ২৩ তারিখের পর থেকে আপনারা দেখতে পারবেন যে এটা নিয়মিত ভায়াডাক্টের উপরে উঠছে। আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি পারফরমেন্স টেস্টে, সেটা হলো যে ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত পারফরমেন্স টেস্টের জন্য ট্রেন চলাচল শুরু করবে।
এরই মধ্যে পুরো প্রকল্পের অগ্রগতি 70 আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজ শেষ 88 এই অংশের নিচের বেশিরভাগ কাজ শেষ, বসে গেছে রেল ট্র্যাক, ভায়াডাক্টের ওপর বৈদ্যুতিক লাইন ও স্টেশন নির্মাণ এগুচ্ছে দ্রুত গতিতে। আশা, আগামী বছরের ডিসেম্বরে যাত্রী নিয়ে অন্তত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে দেশের প্রথম মেট্রো রেল। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে ট্যারিফের নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। নির্দেশনায় বলা হয়েছে, একদিন সংযোগ বিচ্ছিন্ন থাকলেই মাসিক বিলের 50% নিতে পারবেন না ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তবে স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালীদের হাতে এই ব্যবসা থাকায় জিম্মি হয়ে পড়েছেন গ্রাহক ও আইএসপি প্রতিষ্ঠানগুলো বলে অভিযোগ সংশ্লিষ্টদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এক দেশ এক রেট ইন্টারনেট সেবা চালুর পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এবারের চমক ট্যারিফে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জন্য নতুন নির্দেশনা। এই নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহক যদি একদিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকে তবে মাসিক বিলের 50%, 2 দিন বিচ্ছিন্ন থাকলে 80% ও 3 দিন বা তার অধিক সময় বিচ্ছিন্ন থাকলে ওই মাসের কোনো বিলই নিতে পারবে না আইএসপি প্রতিষ্ঠানগুলো। গ্রাহক সেবা নিশ্চিতের জন্য এমন নির্দেশনাকে সাধুবাদ জানালেও মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে, এলাকাভিত্তিক প্রভাবশালী ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করাটা জরুরি। স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্ত, যার ফলে তারা গ্রাহকদের ওপর একটি ভোগান্তি তৈরি করে এবং ক্ষমতার অপব্যবহার করে। এক্ষেত্রে কমিশনকে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা আবশ্যক বলে আমরা মনে করি। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, স্থানীয় ডিশ ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালী যারা ইন্টারনেট সেবার সাথে জড়িত তাদের কিভাবে নিয়ন্ত্রণ করা হবে তা পরিষ্কার করতে হবে বিটিআরসি-কে। মোস্ট অফ দ্য কেসেসে আমাদের যে ফাইন্ডিংস কেস স্টাডিগুলোতে দেখা গেছে যে লোকাল মাসল পাওয়ারের জন্য একদিন কিংবা 2 দিন 3 দিন লিঙ্কগুলি ডাউন থাকে। সেই ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিংবা বিটিআরসির পক্ষ থেকে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন যে লোকাল মাসল পাওয়ারকে ওনারা কিভাবে হ্যান্ডেল করবে, লোকাল প্রশাসন কিভাবে হ্যান্ডেল করবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, গ্রাহক সেবার জন্য এমন সিদ্ধান্ত জরুরি হলেও নিয়মিত মনিটরিং ছাড়া এমন মহৎ উদ্দেশ্য বাস্তবায়ন করা কঠিন হবে। আইন প্রণয়নের ফলে বা এই ধরনের চাপের ফলে ওদের আইএসপি কোম্পানি যদি সার্ভাইভ করতে না পারে, তাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো বেশি সংকটের সম্মুখীন হব এবং সেবার মান ধরে রাখাটা কঠিন হয়ে যাবে বলে আমি মনে করি। ইন্টারনেট ব্যবসায় স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালীদের হাতে জিম্মি হয়ে পড়ায় অসহায় হয়ে পড়েছেন গ্রাহক ও আইএসপি প্রতিষ্ঠানগুলো, যার সমাধান একমাত্র বিটিআরসির হাতেই বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রতিবারের মতো এবারও ধর্ম বর্ণ নির্বিশেষে পূজা করার অনুমতি দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। শনিবার বিকেলে কলাবাগান মাঠের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর সহ আশপাশের এলাকায় বাসিন্দারা সার্বজনীন শারদীয় দুর্গাপুজো উদযাপন করে আসছেন। এসব এলাকায় প্রায় 60,000 হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির নেই। তারা বলেন, প্রতিমা তৈরির পরও পূজা উদ্যাপন করতে না পারলে ভক্ত দেশের যেমন অমঙ্গল হবে, তেমনি উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে এই এলাকার মানুষ। এজন্য শনিবারের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের কাছে নির্দিষ্ট স্থানে পূজা করার অনুমতি দেওয়ার দাবি জানান বক্তারা। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় আরও উৎসাহিত করতে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজন করা হয়েছে বিজ্ঞান মেলার। একদিনব্যাপী আয়োজিত এই মেলায় তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এদিন মোট 27টি প্রজেক্ট ডিসপ্লে করা হয়। বিকেলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে পুরস্কৃত করা হয়। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় 1.5 বছর পর গেল 12 সেপ্টেম্বর সারা দেশে স্কুল কলেজ খুলে দেওয়া হয়। উৎসাহ উদ্দীপনা নিয়ে আবারও শুরু হয় ছাত্রছাত্রীদের সব ধরনের কার্যক্রম। এরই ধারাবাহিকতায় শনিবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ আয়োজন করে বিজ্ঞান মেলার। প্রতি বছর সফলতার সাথে আয়োজিত এই বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। প্রদর্শিত হয় 27টিরও বেশি সায়েন্স প্রজেক্ট। প্রকল্প প্রতিযোগিতার পাশাপাশি ছিল কুইজ, ওয়ার্কশপ সহ নানা আয়োজন। আমরা আমাদের চিন্তা আরেকজনেরটা দেখেও শিখতে পারতেছে। ডিসপ্লে বা অলিম্পিয়াড যাই করি না কেন, এর মাধ্যমে আমরা সায়েন্সের বিভিন্ন জিনিস জানতে পারি এবং যা তাদের মেধা, তাদের ক্রিয়েটিভিটি, তাদের স্কিল এসব প্রদর্শন করতে পারে। একটা স্পিকার বানিয়েছিলাম, সেই স্পিকারটা দিয়ে মানে
অনেক লেভেলের বেস আসে। পেট্রোল এবং ওয়াটারের একটা প্রপার ইউটিলাইজেশনের মাধ্যমে আমরা এলপিজি গ্যাস তৈরি করব। এটা মূলত সেসব এলাকার জন্য যেখানে এখন পর্যন্ত গ্যাস পৌঁছায়নি। বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আরো দক্ষ ও আগ্রহী করতে প্রতি বছর বিজ্ঞান মেলার আয়োজন বলে জানান কর্তৃপক্ষ। আমরা অন্যান্য স্কুল কলেজকে দাওয়াত দিতে পারছি না একটা বিজ্ঞান মেলার জন্য, তো আমরা আগে প্রথমেই প্রায় 1.5 বছর পর আমরা আমাদের ছাত্রদেরকে একটু এই সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমরা তাদেরকে আরো একটু অ্যাক্টিভ করে নিচ্ছি। আন্তঃস্কুল প্রতিযোগিতায় বিজয়ীরাই পরবর্তীতে অংশগ্রহণ করবে সারা দেশব্যাপী আয়োজিত বিজ্ঞান প্রতিযোগিতায়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনায় নানা সংকট থাকলেও দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব আয় বেড়েছে। 2020-21 অর্থ বছরে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে 61 কোটি 14 লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে এটি গত 10 বছরের মধ্যে রাজস্ব আদায়ের রেকর্ড। এই অর্থ বছর রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল তার চেয়ে 83% বেশি আদায় হয়েছে বলে দাবি তাদের। সরকার হায়দারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গত অর্থ বছরে 131 কোটি টাকার চাল আমদানি হয় কেবল বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে, যার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে 30 কোটি টাকার। একইভাবে 2011-12 অর্থ বছরে লক্ষ্যমাত্রা 6 কোটি টাকা থাকলেও আদায় হয় 7 কোটি টাকা। 2012-13 সালে লক্ষ্যমাত্রা 9 কোটি টাকা, আদায় হয় 13 কোটি এবং 2013-14 অর্থ বছরে প্রায় 22.5 কোটি টাকার লক্ষ্যমাত্রা থাকলেও আদায় হয় প্রায় 27 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে বাংলাবান্ধা স্থলবন্দর পার্শ্ববর্তী 3 প্রতিবেশী রাষ্ট্র ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য স্থলবন্দরটির গুরুত্ব বাড়ছে। যদিও যানজট সহ নানা সমস্যার কারণ জানালেন বন্দরটির সংশ্লিষ্টরা। এখানে অনেক সমস্যা আছে, যেমন এই সামনে অনেক গাড়ি ঘোড়া রাস্তার মধ্যে দ্বারা আছে। বাংলাদেশ বর্ডার পর্যন্ত ফুল লাইন করা হয়, তাহলে গাড়ি ঘোড়ার চাপ থেকে বিরত থাকবে। সিএনএফ সদস্যরা আবার বাংলাবান্ধা স্থলবন্দরকে কাস্টমস হাউসে রূপান্তরের দাবি জানিয়েছে। এটাকে কাস্টম হাউস করা হয়, তাহলে এখানে বিপুল পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হবে। এই বন্দর দিয়ে বলবৎ 22টি পণ্যের ওপর আমদানি রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এই বন্দরে ব্যবসা বাণিজ্য আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আমাদের রয়েছে, এই নিষেধাজ্ঞাগুলিতে তুলে নেওয়া যায়, তাহলে এই বন্দরে এক্সপোর্ট এবং ইম্পোর্ট দুটোর কিন্তু ফ্লো আরো বাড়বে। আর রাজস্ব আদায়ে এই সফলতার কৃতিত্ব প্রশাসন সহ শ্রমিক, ব্যবসায়ী ও কাস্টমস কর্তৃপক্ষের দক্ষ ব্যবস্থাপনার উপরই দিলেন স্থলবন্দরটির সহকারী কমিশনার। আমার কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রম এবং আমদানিকারক ও সিএনএফের সহযোগিতায় রাজস্ব লক্ষ্যমাত্রা দ্বিগুণ পরিমাণ অর্জন করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চগড়ে রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। 2021-22 অর্থ বছরে খরিফ 2 মৌসুমের কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে এই ধান কাটা শুরু হয়। বাংলাদেশ মেটাল কোম্পানির কম্বাইন হারভেস্টার দিয়ে এই ধান কাটা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত কৃষি সচিব হাসানুজ্জামান কল্লোল। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধাক্কামারা ইউনিয়নের টেঙ্গনপাড়া গ্রামে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সহযোগিতা করছেন মেটাল এগ্রোটেক লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মাহবুবুর রহমান, সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের পরিচালক বেনজির আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, কান্দুল ফসল উন্নয়ন প্রকল্প পরিচালক মোখলেসুর রহমান সহ অন্যান্যরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লখিমপুরে কৃষক হত্যাকাণ্ডের 5 দিন পর গ্রেপ্তার করা হলো কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে। শনিবার এই ঘটনায় জেরা করা হয় আশিসকে। প্রায় 12 ঘন্টা চলে জিজ্ঞাসাবাদে। পুলিশ জানিয়েছে আশিসের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গেছে। পরে শনিবার রাত 11টায় তাকে গ্রেপ্তার করা হয়। রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে। লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতে গাড়ি চালিয়ে 4 কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছিল আশিসের বিরুদ্ধে। অনেকেই বলছে বিরোধীদের চাপ আর কৃষক নেতাদের চাপে গ্রেপ্তার দেখানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে।
জ্বালানির সংকটের কারণে লেবাননের বৃহত্তম 2 বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র দেইর আম্বার ও জাহরানি বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে লেবানন। সম্ভবত আগামী কয়েকদিন এই অচল অবস্থা থাকতে পারে বলে জানানো হয়েছে। লেবানন গেল 18 মার্চ ধরে মারাত্মক অর্থনৈতিক সংকটে ভুগছে, আর জ্বালানি ঘাটতিতে তা আরও ঘনীভূত হয়েছে। এই সংকট দেশটির অর্ধেক জনগোষ্ঠীকে দারিদ্র্যের মধ্যে ঠেলে দিয়েছে। মুদ্রার মানের ব্যাপক পতন হয়েছে। এর প্রতিক্রিয়ায় দেশটির রাজনীতিকদের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। এবারে নিউজ 24 স্পোর্ট। একদিন পিছিয়ে আজ আরব আমিরাত যাবে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় রাত 8টায় ওমান ছাড়বেন টাইগাররা। শনিবার আরব আমিরাতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। যাত্রা একদিন পিছিয়ে যাওয়ায় অনুশীলনের সুযোগ পাবেন না বাংলাদেশ দল। সরাসরি 12 তারিখ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ শেষে 13 অক্টোবর আবার অনুশীলনের পর 14 তারিখ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সাফ চ্যাম্পিয়নশিপের খবর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চাপমুক্ত হয়ে খেলার অভ্যেস না থাকায় বাংলাদেশ দলের জন্য বড় চিন্তার কারণ। সেই ধারা থেকে বের হওয়ার চেষ্টায় টিম বাংলাদেশ, বলছেন দলের ডিফেন্ডার তপু বর্মন। শনিবারও ছিল না মাঠের অনুশীলন। আগামী 13 অক্টোবর নেপালের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে অস্কারের শিষ্যরা। মালদ্বীপ থেকে আরও জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। যেভাবে এবারের আসরটা হয়েছিল শুরু, তার ধারাবাহিকতা থাকেনি তৃতীয় ম্যাচটায় এসে। এর কারণ হিসেবে এর আগে টানা ম্যাচ খেলার ক্লান্তিকে দায়ী করেছিলেন কোচ অস্কার ব্রুজন। তাই শনিবারও ছিল না মাঠের অনুশীলন, হয়েছে রিকভারি সেশন। মালদ্বীপের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকটি হলুদ কার্ড দেখেছে বাংলাদেশ, তবে সেটি নিয়ে চিন্তিত নন তপু বর্মন। কোচের ইনস্ট্রাকশন হলো যে আমাদের এই জায়গায় যারা আছি সবাই এলো বাংলাদেশের বেস্ট প্লেয়ার। এই জায়গায় কিন্তু আপনার একটা পজিশন একটা প্লেয়ার নাই, দেখা যায় 2টা থেকে 3টা প্লেয়ার আছে। তো ওর কথা হইলো যে আমার যেহেতু এই জায়গায় সবাই বেস্ট প্লেয়ার, আমি এখন যদি আমার টিমের জন্য ইয়েলো কার্ড খাই, এটা আমার কাছে মনে হয় যে পজিটিভ ব্যাপার। তোমরা ইয়েলো কার্ড খাও ডাজেন্ট ম্যাটার, কিন্তু তোমার পজিশনে আরও ভালো প্লেয়ার আছে। বড় ম্যাচে মাঠে নামার আগে দলের আছে আত্মবিশ্বাসের ঘাটতি, তবে তা কাটাতে কাজ করছে অস্কারের শিষ্যরা। আমাদের লাস্ট ম্যাচ নেপালের সাথে, সেখানেও সুযোগ আছে আমাদের। যদি আমরা সেই ম্যাচটা জিততে পারি তাহলে কিন্তু আমরা ফাইনালে যাব। তারপরে এই জায়গায় অনেক সমীকরণ আছে, যদি ইন্ডিয়া নেপালকে হারায় তাহলে মনে হয় আমাদের জন্য সোজা হবে। তো অবশ্যই আমাদের প্লেয়াররা এখন বুঝতে পেরেছে আসলে যে আমাদের লাস্ট ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট, এবং সাপে ফাইনাল খেলতে হলে লাস্ট ম্যাচটা আমাদের অবশ্যই 3 পয়েন্ট লাগবে। শেষ ম্যাচে শুধু জয় নয়, মেলাতে হবে বেশ কিছু সমীকরণ, তবেই মিলবে ফাইনালের টিকিট। তবে দিন শেষে বাংলাদেশ দলের বড় অনুপ্রেরণার জায়গা হতে পারে এখানকার প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন। মালদ্বীপের মালে থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। কাতারের বিপক্ষে নিজেদের মাঠে 3-0 গোলে জয় পায় ফার্নান্দো সান্তোসের দল। দলের হয়ে একটি করে গোল করেন রোনালদো, ফন্তে ও সিলভা। এই জয় বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোই সারল রোনালদো বাহিনী। বিস্তারিত রিপোর্টে। পরবর্তী বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে প্রস্তুতিটা ভালোই সারল রোনালদো বাহিনী। বিশ্বকাপ আয়োজক দেশ কাতারের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। নিজেদের মাঠে রাতে 3-0 গোলে জয় পায় ফার্নান্দো সান্তোসের দল। শুরু থেকে একের পর এক আক্রমণে কাতারকে চেপে ধরা পর্তুগাল 8ম মিনিটে পায় প্রথম সুযোগ। রোনালদোর বাড়ানো বল পেয়ে জোয়াও মারিও এগিয়ে গেলেও রুখে দেন কাতারের গোলরক্ষক। 35 মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। লক্ষ্যে শট রাখতে ব্যর্থ হন ম্যানচেস্টার ইউনাইটেড ফরওয়ার্ড। 2 মিনিট পরে অবশ্য জালের দেখা পান 5 বারের বর্ষসেরা খেলোয়াড়। দালতের হেড ক্লিয়ার করতে ব্যর্থ হন সালমান। বক্সে বল পেয়ে সহজেই জালে পাঠান রোনালদো। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর দেশের হয়ে গোল হলো 112টি। দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর বদলি নামেন রাফায়েল লিয়াও। 48 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ফন্তের গোলে স্কোর লাইন 2-0-তে নিয়ে যায় স্বাগতিকরা। 68 মিনিটে দালতের শট ক্রসবারের সামান্য উপর দিয়ে যায়, গোলবঞ্চিত হয় পর্তুগাল। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করে ফেলেন সিলভা। লিয়াওয়ের ক্রসে হেডে গোলটি করেন লাইপজিগের এই ফরওয়ার্ড।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের মুখোমুখি হবে পর্তুগাল। 5 ম্যাচে 4 জয় ও 1 ড্রয়ে 13 পয়েন্ট নিয়ে এই গ্রুপে দ্বিতীয় স্থানে আছে দলটি। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।